শক্ত হাতে ধরল ভূমির হাত দুখানা। মেয়েটা ছাড়া পাবার আশায় মোচড়া মুচড়ি করছে। যতই হোক পুরুষালী শক্তির সাথে কি আর পারা যায়। তার উপর হাত দুটো দড়ি দিয়ে বাঁধা, পা দুটো একই দড়ি দিয়ে বেঁধে রেখেছে মকবুল। আমার ছেড়ে দিন, আম্মা জানলে কিন্তু আপনার রক্ষে নেই। তোমার আম্মা আমার কিছুই করতে পারবো না। খোদাই আমারে ভয় দেখাইয়া লাভ নাই। আমি তোমারে ছাড়বো না, আর না কোনো কানে যাইতে দিমো। আমার বয়স কি বইয়া থাকবো? আমি আজ খাইলে তোমার লইয়া শহরে রওনা দিমো। এই তো সকালে তোমার আম্মারে কইলাম মাইয়া বিয়া দিবা নাকি। হেতি এমন কইরা চাইয়া রইল, মনে হইল আমারে কাঁচা চিবাইয়া খাইব। মুখ সামলে কথা বলুন কাকা, আমার আম্মাকে গালমন্দ করা। মাতাল মকবুল মেঝে থেকে মদের বোতলখানা তুলে ভূমির কপালে ছুঁড়ে দিল। ঠাস শব্দটা হলরুমে প্রতিধ্বনি তুলছে। সঙ্গে সঙ্গে কপাল কেটে রক্ত ঝরতে শুরু করলো। মেঝেতে কাচের টুকরো বিছিয়ে পড়েছে। আধারে ব্যথায় নড়ে চড়ে উঠতে দু পায়ে কাচ ফুটে উঠল। ব্যথার মাঝেও আফসোস করতে শুরু করলো ভূমি। কোন কুক্ষণে যে জিনিয়ার কথা শুনে বাহির হয়েছিল আল্লাহ মালুম। বিকেলে রাতের জন্য ভাত তাড়াতাড়ি রান্না করে ফেলেছে ভূমি। কুপির টিমটিমে আলোতে রান্না বসাতে ইচ্ছে করে না। রাতের জন্য তরকারি রান্না করতে হয় না, আম্মা সঙ্গে করে তরকারি নিয়ে আসেন। ভাত রান্না হতেই ভূমি গিয়ে মুরগিগুলোকে খাবার দেওয়ার প্রস্তুতি নিল। আসরের আজান তা অনেক আগেই পড়েছে। নামাজও আদায় করে নিয়েছে সে। সন্ধে হবার ঘণ্টাখানেক আগেই আর মুরগিগুলো খুপড়িতে উঠে যায়। এদের অভ্যেসে আবার ভালো আছে। কারোর গলার আওয়াজ ভেসে আসছে আফসা। হ্যাঁ, ভূমিকেই তো ডাকছে। ভূমিবু, ও ভূমিবু। হাতের মুঠোয় রাখা খুদগুলো উঠোনে ছিটিয়ে দিয়ে ভূমি গেল প্রবেশদ্বারের কাছে। জামাল কাকা মেয়ে জিনিয়া দাঁড়ে রয়েছে। এ সময় জিনিয়াকে দেখে বেশ অবাক হলো ভূমি। রমিজা কাকি তো তার মেয়েকে কশিন কালেও এ বাড়ির কৃষিমানায় ঘেঁষতে দেন না। তবে আজ হঠাৎ টিনের বেড়া সরিয়ে দিতেই জিনিয়া বাড়ির ভেতর প্রবেশ করলো। বাড়ির ভেতরে প্রবেশ করার আগে বাহিরের এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ দেখেনি তো। যাক, কেউ নেই আশেপাশে। হাঁপ ছেড়ে বাঁচল জিনিয়া। ভেতরে প্রবেশ করেই ভূমিকে বলল, তোমারে খালা যাইতে কইছে। আজ আবার কেন যেতে বলছে? আমার কোনো দরকার পড়লে তো মনিকেই পাঠান। আমি অত কিছু জানি না, তুমি যাইবা নাকি না? যাচ্ছি, তুই একটু অপেক্ষা কর, আমি মুরগিগুলোকে খুপড়িতে তুলে নিই। আচ্ছা। স্কুলের দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে ক্রমাগত। থানা থেকে বেরিয়ে এদিকটা দিয়ে যাচ্ছিল প্রলয়। অর্পণের থেকে যখন শুনেছে ভূমি নামের মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনই সে মোড়ল বাড়ি থেকে আবারও বেরিয়েছিল। বিকেলে পুষ্করিণী পাড়ে কিছুটা সময় কাটিয়ে মোড়ল বাড়ি ফিরে গিয়েছিল। বাড়ি ফিরে অর্পণকে পেল না সে। ফোনে কল দিতেই অর্পণ সব খুলে বলল তাকে। এরপর হুড়মুড় করে বেরিয়েছে সে। সোজা গিয়েছে অনিন্দগড় থানায়। তাকে দেখা মাত্রই কনস্টেবল তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়ল। বেচারা বসে বসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। প্রলয়কে দেখেই চিনতে পেরে গিয়েছিল। একটা মিসিং ডায়েরি আর শাসিয়ে এসেছিল। যে করে হোক মেয়েটাকে 1 ঘন্টার মাঝে খুঁজে বের করতে হবে। তার এক কথাতেই কাজ হয়ে গিয়েছে। সন্দেহকে গুরুত্ব দিয়ে প্রলয় স্কুলের ভেতরে প্রবেশ করলো। এরপর যা দেখলো তাতে তার শিরা উপশিরা রক্ত টকবক করতে শুরু করলো। সেদিনে সেই লোকটাই ভূমিকে আটকে রেখেছে। ফোনের ফ্ল্যাশ লাইটে চালু করতেই মকবুল চেঁচিয়ে উঠল, এই কে রে? কে ওখানে? তোর মৃত্যুদূত। প্রলয় দৌড়ে গিয়ে ভূমির পাশে দাঁড়ালো। একটু ঝুঁকে বলল, আপনি ভয় পাবেন না, আমি আছি তো। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। প্রলয়কে খুব সহজে বিশ্বাস করে নিল ভূমি। এই লোকটাই যে পরশুদিন তাকে মকবুলের হাত থেকে বাঁচিয়েছিল। আধ বোঝা চোখে প্রলয়ের দিকে তাকিয়ে শুষ্ক বিমর্ষ কণ্ঠে ভূমি বলল, দয়া করে বাঁচান আমাকে আমার আম্মার কাছে পৌঁছে দিন। দুজনের কথার মাঝে ভারী মাতাল কণ্ঠে মকবুল বলে উঠল, তোর আম্মা যেমনে বেশ্যার খাতায় নাম লেখাইছিল, তোরেও ওই খাতায় নাম লেখাইতে হইব। তুই হইবি আমার রক্ষিতা। নিভন্ত ছাই এবার আগ্নেয়গিরি অগ্নুৎপাতে পরিণত হলো। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করে তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলল মকবুল।
তবে নিজের ভীতিকে প্রকাশ করলো না প্রলয়ের সামনে। মনে সাহস সঞ্চার করে বলল, ওই মিয়া, তুমি এইখান তাইকা চইলা যাও, আমারে আমার কাম করতে দাও। প্রলয়ের গম্ভীর সেই কণ্ঠস্বর। যদি না চাই? তোমারে মাইরা কইলেও আমি এই মাইয়ারে লইয়া যামু। তোমারে মাইরা হের পর এই মাইয়ারে ভোগ করমু আমি। বাঁকা হেসে প্রলয় বলল, আমাকে মারবেন? সেরি চার্সেন প্রলয়কে মারবেন? হকচকিয়ে গেল মকবুল, তবুও নিজের ধারাকে অটল রেখে বললেন। তাই বুঝি? তীব্র রাগে চেঁচিয়ে উঠল প্রলয়। অন্তরাত্মা কেঁপে উঠল। মকবুলের এই জন্মের এমন রাগের সম্মুখীন হতে হয়নি তাকে। আজই প্রথম। প্রচণ্ড রাগ ধরে রাখতে না পেরে মকবুলের বুকের মধ্যিখানে লাথি মেরে বসল প্রলয়। ছিটকে পড়ে গেল মকবুল। ধুলোবালি জমা মেঝেতে পড়তেই আর্তনাদ করে উঠল সে। ভয়ে দু চোখ বন্ধ করে নিল ভূমি। কপাল বেয়ে রক্ত ঝরেছে। এত কিছুর মাঝে পায়ের ব্যথা বেমালুম ভুলে গিয়েছে সে। চোখের সামনে প্রলয়ের ভয়ঙ্কর রূপ দেখেছে। এমনিতে গম্ভীর মনের হয়েছে, তাই বলে এত রাগ? চোখ মুখ দিয়ে যেন আগুন ঝরছে। থেকে থেকে কেঁপে উঠেছে ভূমি। হঠাৎ করে অচৈতন্য হয়ে মেঝেতে ঢলে পড়ে মেয়েটা। দেখেও দেখে না প্রলয়। তার পূর্ণ অগ্নিদৃষ্টি মকবুলের দিকে নিক্ষেপ করেছে। মকবুল হাত জোর করে ভীতু গলায় বলল, আমারে সাইডা দেও, এই বল আমি আর জীবনেও করতাম না। আমার বিচারালয়ের একটাই শাস্তি, আর তা হচ্ছে মৃত্যু। তিনটে গুলির আওয়াজে অনিন্দগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলগুলো কেঁপে উঠল। অচৈন্য হয়ে পড়ে থাকা অগ্ননাকে এক পলক দেখে নিল প্রলয়। কাটা মুরগির মতো ছটফট করছে মকবুল। একটা সময় তার নিথর দেহটা সেখানেই পড়ে রইল। মোবাইলের ফ্ল্যাশ লাইট চালু করে এদিক সেদিক কিছু একটা খুঁজতে লাগলো। কাঙ্ক্ষিত জিনিসটা পেতে কোলে তুলে নিল ভূমিকে। মেয়েটা কপাল রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। কাচের টুকরো দিয়ে পা কেটে ক্ষত বিক্ষত হয়েছে। আদুরে কি সেই ব্যথা অনুভূত হচ্ছে? অচৈতন্য হয়ে পড়ে থাকা অজ্ঞার তীব্র ব্যথায় নীল হয়ে আছে কোমলময়ীর সুশ্রী। বড় বড় পা ফেলে স্কুল থেকে বেরিয়ে গেল প্রলয়। এখানে থাকাটা একটু নিরাপদ নয় দুজনের জন্য। নিজের আর ভূমির বিরুদ্ধে কোনো প্রমাণ রাখেনি সে। আর যদি এতেও কোনো সমস্যা হয়ে থাকে সেটা ব্যক্তিগতভাবে বুঝে নিবে। রাতের নিস্তব্ধতা বাড়ছে। একটু আড্ডু হাঁটার শব্দ হচ্ছে। রাতের শিশিরে ভিজে আছে মাটিতে জন্মানো দূর্বাঘাসগুলো। ভেজা কাদা মাটি লেগে রয়েছে প্রলয়ের জুতো জোড়ায়। অন্ধকার নিশ্চয় সেটা দৃষ্টিগোচর হবে না। শান বাঁধানো ঘাটে নিয়ে এসে শুয়ে দিল ভূমিকে। হাঁটু গেড়ে বসে পায়ের বাঁধন খুলে দিল প্রলয়। ডান পায়ের গোড়ালিতে একটা বড় কাচের টুকরো গেঁথে রয়েছে। প্রলয় সন্ত পর্ণের টুকরোটা বের করল। অচৈতন্য অবস্থাতেও কেঁপে উঠল ভূমি। পুষ্করিণী পাড়ে আবছা আলোর দেখা পেয়েই কয়েকজন ছুটে এলো। গুলির আওয়াজ শুনেই মূলত ওনারা বের হয়েছেন। ব্যাটারি লাইটের আবছা আলোতে প্রলয় আর একটা অচৈতন্য মেয়েকে একসঙ্গে দেখে একজন বলে উঠলেন, পুষ্কুনির পাড়ের নষ্টামি কয়বার রাইছেন? এই নাই আপনি গণ্যমান্য লোক, সমাজের সেবা করবেন, একলা একটা মাইয়ের পাইয়া ইজ্জত লইবার আইছেন। মুখ তুলে লোকগুলোর দিকে তাকালো প্রলয়। আপাতত নিজের জন্য চিন্তা হচ্ছে না তার। মেয়েটার জ্ঞান ফেরানো অধিক জরুরি। লোকগুলোর কথা কানে তুলল না। হাতে মুঠোয় কিছুটা পানি তুলে ছিটিয়ে দিল ভূমির মুখে। ভূমির মুখের দিকে একজন লাইট ধরল। অসাড় হয়ে পড়ে থাকা মেয়েটার মুখ ভেসে উঠল নিমিষেই। লোকগুলোর মাঝে একজন বলে উঠল, কারেই বা কি কইতেছি আমরা? মা যেমন কর্ম করেছিল মাইয়াও তো সেই পথেই হাঁটবেই। অদূরে কারো উচ্চারণ ভেসে আসছে। দিনের আলোয় বাতাবরণ যেন কোলাহলে পরিপূর্ণ হয়। তাতে ঠিক ততটাই নীরবতায় আচ্ছাদিত হয়ে পড়ে। অর্পণা আরশকে কিছু না বলে কুপি নিয়ে বেরিয়ে পড়লেন মহুয়া। ওনার এমন ব্যবহার অবকার হতভম্ব করল অর্পণা আশরাফকে। এক প্রকার হতদত্ত হয়ে বের হলেন মহুয়া। মন বলছে ওনার মেয়ে আছে, আশেপাশেই রয়েছে। আওয়াজ ভেসে আসছে পুষ্করিণীর পাড় থেকে। ধ্বনি অনুসরণ করে তিনি সেদিকটাতেই গেলেন। লোক সমাগম 6-7 হবে। সকলে ব্যাটারি লাইট ধরে রেখেছে প্রলয়ের অচৈতন্য হয়ে পড়ে থাকা মেয়েটার দিকে। দূর থেকে স্পষ্ট বুঝতে না পারলেও মহুয়া ধীর পায়ে সেদিকটাতেই এগিয়ে গেলেন।
মেয়েকে এই অবস্থায় দেখে ধপ করে মাটিতে বসে পড়লেন তিনি। ওনাকে দেখা মাত্র একজন বলে উঠল, বড়লোক এমপি পাইয়া মাইয়ারে লালাইয়া দিছিস, এখন বুঝ কেমন লাগে। ক্রন্দনরত অবস্থায় মহুয়া বললেন, সব কি বলছেন আপনারা? আমার ভূমি আমার মেয়ে নয়। দেখছেন তো আমার মেয়েটাকে দুর্বল। আপনারাও কেন এত খারাপ খারাপ কথা বলছেন? চোরের মায়ের বলো করা, শহরে গিয়া নিজেই পেট বান্ধাইয়া আইছিলি, ভুইলা গেছস বুঝি। এতগুলো মানুষের সামনে আবারও পুরোনো কথা উঠে আসছে। গ্রামের মানুষগুলোর কথাবার্তা শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে মহুয়ার। এদিকে মেয়েকে নিয়ে খারাপ কথা তিনি কখনো সহ্য করবেন না, কখনো না। মহুয়া বললেন, অনেক বলেছেন, আর না। আমার আল্লাহ জানেন আমি কখনো পাপ করিনি, আর না আমার মেয়ে কোনো পাপ করতে পারে। এবার প্রলয় মুখ খুলল, অনেকক্ষণ ধরে আপনাদের অনেক কথা শুনছি। আপনারা আপনাদের নোংরা মুখটা এবার বন্ধ করুন। দেখছেন তো একটা মেয়ে কতটা দুর্বল। আপনাদের এখানে থেকে কোনো কাজ নেই, তাই এখন আপনারা যেতে পারেন। আমগো এইসব দেখা কোনো কাম নাই, তবে কথা তো আমগোই কইতে হইব। কে কইতে পারে এই মাইয়ায় এমন অবস্থা তোমার লাইগা হয় নাই? দাঁত কেমির করে রমিজা বললেন, 19 বছর আগে ওই মহুয়ারে গ্রামে জায়গা দেওয়ার আমাদের সবচেয়ে ভুল। একই ভুল আমরা দ্বিতীয়বার করতাম না। এই মাইয়ারে আজই গ্রাম থেকে বাইর করতে হইব। ঠিক রমিজা ভাবি একখানা উচিত কথা কইছেন। নিজের পক্ষে কাউকে পেয়ে রমিজা যেন আকাশে উঠছেন। অত্যাধিক ভাব নিয়ে বললেন, আমি উচিত কথা কই দেখেই আমারে কেউ ভালো পায় না। স্ত্রীর কথায় তেতে উঠলেন জামাল মিয়া। কোনো কালে স্ত্রীর মুখের উপর কথা বলতে পারেন না তিনি। গালমন্দ করে চুপ করে দেন রমিজা। আজ মুখ খুললেন জামাল মিয়া, বললেন, জামাল মিয়ার দিকে চোখ গরম করে তাকালেন রমিজা। স্বামীর বলা কথা কোসমিন কালেও পছন্দ হয় না ওনার। ভিড় ঠেলে অর্পণার আরস এসে দাঁড়ালো পুষ্কুনির পাড়ে। মহুয়া মেয়ের মাথার কাছে বসে রয়েছেন। অর্পণ হাঁটু গেড়ে বসে ভূমির কস পরীক্ষা করলো। মেয়েটার শরীর অত্যন্ত দুর্বল। আরসের দিকে তাকিয়ে কিছুটা ইশারা করলো অর্পণ। ইশারা বুঝতে পেরে আরস বলল, আপনারা এখন ভিড় কমান। ইমিডিয়েটলি ভূমি ট্রিটমেন্ট করার প্রয়োজন। কপাল আর পায়ের ক্ষতটা বেশ গভীর, ড্রেসিং করাতে হবে। সাদাত মোড়লকে খুব সম্মান করে গ্রামবাসী, সেই সাথে আরসকেও সম্মানের চোখে রাখে সবাই। তার এক কথাতেই কাজে দিল। আফসে মেনে নিয়ে একজন বলে উঠল, আমরা এখন চইলা যাইতেছি, কিন্তু কাল এর বিহির মোরল সাহেবের করতেই হবে। ভিড় কমতে শুরু করেছে। প্রলয়ের দিকে তাকিয়ে অর্পণ বলল, ভাই, ওনাকে বেশিক্ষণ এইভাবে রাখলে ইনফেকশন হয়ে যেতে পারে। ঘরের ভেতরে নিয়ে গেলেই ভালো হবে। কপাল আর পায়ে ব্যান্ডেজ করাতে হবে। বিনা বাক্য ব্যয়ে ভূমিকে কোলে তুলে নিল প্রলয়। অর্পণ দ্রুত পায়ে গাড়ি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে ভূমিদের বাড়িতে ঢুকলো। মহুয়া তাড়াহুড়ো করে মেঝেতে মাদুরার কাঁথা বিছালেন, একটা বালিশও এগিয়ে দিলেন তিনি। ভূমিকে নিয়ে গিয়ে মেঝেতে শুয়ে দিল প্রলয়। আরস তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছে। অর্পণ ছুটে এলো। প্রলয় সেখান থেকে সরে দাঁড়ালো। ধুলোবালি রক্ত জমান পা দুটো ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দিল অর্পণ। ক্ষত হয়েছে বেশ অনেকটাই। ডান পায়ে খুব বেশি আঘাত পেয়েছে। কাঁচ অনেকটাই ফুটে গিয়েছে। কপালের রক্ত পরিষ্কার করিয়ে দিল। অল্পের জন্য ক্ষতটা গভীর হয়নি, যার জন্য সেলাও লাগেনি। টিটেনাস আর ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল। আজ আর জ্ঞান ফিরবে না। আন্টি, আপনি চিন্তা করবেন না। আশা রাখা যাচ্ছে দুর্বলতা ভাবটা কালকের মধ্যে কেটে যাবে, তবে ক্ষত শুকোতে সময় লাগবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ বাবা। আমার মেয়েটাকে কোথায় পেয়েছিলে বলয়? ওনাকে আমি এই অবস্থাতে রাস্তায় পেয়েছিলাম। জ্ঞান ফিরছিল না বিধায় ঘাটে গিয়ে নিয়েছিলাম। তখনই গ্রামের মানুষ একজেট হয়ে যাতা বলতে শুরু করলো। প্রলয় আসল কথাটা জানালো না, কিছুটা এড়িয়ে গেল। প্রলয়ের মাথায় হাত বুলিয়ে মহুয়া বললেন, তুমি না থাকলে যে মেয়েটার কি হতো? তোমার ঋণ প্রত্যর্পণ করার ক্ষমতা আমার নেই বাবা। আপনি প্লিজ এভাবে বলবেন না। মানুষেতে মানুষের হিত সাধনা আসবে। রাত হচ্ছে, আমরা এখন আসি। আচ্ছা বাবা। অর্পণ আর আরসকে নিয়ে বেরিয়ে পড়লো প্রলয়। নিজের ফোনে থাকা অর্পণের ফোনে একটা টেক্সট করলো। সে নোটিফিকেশন বেজে উঠতেই এবার ফোন স্ক্রিনে চোখ বুলালো অর্পণ। এরপর আরসকে বলল, আরস, তুই গাড়ি নিয়ে বাড়িতে চলে যা। আমি আর ভাই একটু থানা থেকে আসছি। অর্পণের হাত থেকে গাড়ির চাবিটা নিয়ে আরস বলল, তাড়াতাড়ি ফিরে আসবি। আসছি। সে রাতে ঘুম হলো না মহুয়ার। মেয়ের মাথার কাছে ঠায় বসে রইলেন নির্ঘুম রাত। ভোরের আলো ফুটে উঠতেই মহুয়া গোসল ঘরে গেলেন। কিছু সময় পর অজু করে এসে নামাজ আদায় করলেন। অনেকটা সময় নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। মেয়েকে ফিরে পেয়ে
অশান্ত মন খানিকটা শান্ত হলো, তবে মন থেকে চিন্তা কিছুতেই দূর হলো না। না জানি আর নানসি কি অপেক্ষা করছে। সাজা বুঝছে ভূমি, কপালে আর পায়ে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। অসহ্যনীয় ব্যথায় কপাল কুঁচকে এলো মেয়েটা, একটু করে ওঠার চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো সে। উঠতে পারলো না। মহুয়া খেয়াল করলেন জায়নামাজ গুছিয়ে রেখে মেয়ের মাথায় কাঁচতে গিয়ে বসলেন। মেয়ের শরীরের ভারটা নিজের ওপর নিয়ে উঠে বসালেন। তিনি মেয়েকে শুধালেন। এখন ঠিক লাগলে বাইরে যাবে। ভূমি মাথা ওপর নিচ ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ, সে বাহিরে যাবে। ঘরমাক্ত হয়ে গেছে প্রত্যেকের শরীর। মোড়ল বাড়ির বাগানে গ্রামবাসী ভিড় জমিয়েছে। সকলে ভূমি আর প্রলয়ের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছে। শাহাদাত মোড়ল পড়েছেন বিড়ম্বনায়। কি বা বিচার করবেন তিনি? কি বা বিচার করার আছেও না। ঘটনার প্রত্যক্ষদর্শী তো এখানে কেউ নেই। সকলে একসঙ্গে বলাবলি করছে। আমগো গ্রামের মাইয়ারে অপবিত্র কইছে উনি। আমার এর বিহিপ চাই মোরল সাহেব। ওই নাস্তা মাইয়ারে আমগো গ্রামে আর রাখুম না। ভূমির ব্যাপারে খারাপ কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো প্রলয়। চেঁচিয়ে বলে উঠলো। মুখ সামনে কথা বলুন। সত্যি মিথ্যে কিছু না জেনে কারোর সম্বন্ধে খারাপ কথা বলতে পারেন না। আপনি মিয়া চুপ থাকেন। অসহায় মাইয়া পাইয়া ইজ্জত লুইটার আইসেন, আবার বড় বড় কথা কন। হয় এই মাইয়ারে ইম্পি সাপ বিয়া করব, আর না হইলে এর মা মাইয়া এখান থাইকা সারা জীবন লাগিয়া চইলা যাইব, তাও আবার মুখে চুনকালি মাইখা। অর্পণ এগিয়ে বলল। কিসের মধ্যে কি বলছেন আপনারা? অসহায় একটা মেয়েকে আমার ভাই সাহায্য করেছে আর আপনারা তার উপরে আঙ্গুল তুলছেন? ছি! সকলের এত এত কথার জেলে আটকে পড়েছে ভূমি। মেয়েটা কান্না করতেও যেন বেমালুম ভুলে গিয়েছে। এত মানুষের কটু কথায় ভয় হচ্ছে ভীষণ। মায়ের আঁচল খামচে ধরে রেখেছে। নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে ভূমির। অষ্টাদশী কন্যার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। অজানা আশঙ্কায় এই বিবাদের শেষ কোথায় জানা নেই তার। অর্পণ, কাজের ব্যবস্থা কর, এখন এখানে বিয়ে হবে। প্রলয়ের কথায় ভরকে গেল অর্পণ। এখনো কাজে রেখে আনা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। তার ভাই যে কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, তাহলে আজ কেন? অর্পণ নিজে থেকে কিছু বলতে নেবে তার আগে হুঙ্কার দিয়ে উঠল প্রলয়। তার এমন হুঙ্কারে কেঁপে উঠল উপস্থিত সকলের হৃদয়। প্রলয়ের এক অন্যরকম রূপ দেখছে শাহাদাত মোড়ল। এই 3 দিন তো অত্যন্ত বিনয় এবং শান্ত মনে হয়েছিল। তিনি ছেলেটার যে এত রাগ তা কখনো ঘুণাক করেও টের পাননি তিনি। পাবেনই বা কি করে? মানুষ যতটা প্রকাশ করে ততটাই জানা যায়, আর বাকিটা তো অজানাই থেকে যায়। মায়ের আঁচলের পেছন থেকে উকি দিল ভূমি। এতক্ষণে সব কথাই শুনছিল, সমস্ত কটু কথা নীরবে হজম করে নিচ্ছিল। ফলে লোকটা কেন এদের দাবি মেনে নিচ্ছে? কিছু সময় চুপ থেকে প্রলয় আবারও বলল। যেটা বললাম চুপচাপ সেটাই কর, নাকি দাওয়াত করে পাঠাতে হবে? বিয়ের কথা শুনতে চোখে আধার নেমে এলো মহুয়ার। তার মেয়ে সজ্ঞানে কোনো অন্যায় করতেই পারে না, এতটুকু বিশ্বাস ওনার ভূমির প্রতি রয়েছে। এত মানুষের ভিড়ে আতঙ্কে আড়ষ্ট হয়ে রইল। মায়ের পেছনটাই লুকিয়ে রইল ভূমি। মায়ের আঁচলখানা খিচে ধরে রেখেছে সে। মহুয়া মেয়েকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। ভূমি একবার মাথায় হাত তুলে মায়ের স্বস্তি মুখপানে তাকালো। উদ্দীপ্ত উদ্ভ্রান্তের ন্যায় বলল। আম্মা, আমি কোনো অন্যায় করিনি, আর না আমি কোনো পাপ করেছি, তাহলে কেন শাস্তি পেতে হবে? মেয়ে রাহুল কথায় মায়ের মায়ামারি দেখে ক্ষত করলো। নিজেকে সামলে মহুয়া বললেন। কোনো অন্যায় না করেও কিছু সময় পরিস্থিতির চাপে পড়ে আমাদের সবকিছু সহ্য করে নিতে হয়। আমার কি দোষ ছিল আম্মা? ওই খারাপ লোকটাই তো আমায় তুলে নিয়ে গিয়েছিল। মাথায় রক্ত ছলকে উঠলো মহুয়ার। এই কথাটা তিনি জানতেন না। অতিশয় ক্রোধে বশীভূত মানবের চেয়ে রইল। মেয়ের মুখপানে গম্ভীর কণ্ঠে শুধালেন। কে নিয়ে গিয়েছিল তোকে? হ্যাঁ। মায়ের কণ্ঠস্বর বড্ড অচেনা মনে হলো। মুখে তুলে তাকালো ভূমি। ক্রন্দনরত অবস্থাতেই বলল। মকবুল কাকা, আমি শরীয়ত মতে বিয়ের কাজ সুসম্পন্ন হলো। নালিশে উপস্থিত কাউকে স্থানচ্যুত হতে দেয়নি প্রলয়, বরঞ্চ সে নিজের সিদ্ধান্তে অটল। আজ বিয়ে হবে মানে আজই হবে, এর কোনো শরীয়ত মতে বিয়ের কাজ সুসম্পন্ন হলো, নালিশে উপস্থিত কাউকে স্থানচ্যুত হতে দেয়নি প্রলয়, বরঞ্চ সে নিজের সিদ্ধান্তে অটল। আজ বিয়ে হবে মানে আজই হবে, এর কোনো ব্যত্যয় হবে না। অত্যন্ত রোদের তপ্ততা আর বিরক্ততে চোখ মুখ ঝলসে যাচ্ছে বাকিদের। দাঁত কিরমির করে সকলে চেয়ে রয়েছে প্রলয়ের দিকে। মনে হচ্ছে যেন কাঁচায় চিবিয়ে যাবে। বিয়ের কাজ সম্পন্ন হবার পরও মানুষগুলোর কানাঘুষো বন্ধ হলো না, বরঞ্চ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাদের কানাঘুষো তরতর করে বাড়তে লাগলো। প্রলয় শান্ত স্নিগ্ধ স্বরে শুধালো। কাজ খতম? এখানে তো আপনাদের কোনো কাজ নেই,
দাঁড়িয়ে আছেন কেন? এই নষ্ট মাইয়ারে এই গ্রামে দেখতে চাই না মোড়ল সাপ। আমরাও তো পরিবার নিয়ে বাস করি, পোলা মাইয়া কি শিখবো? অত্যন্ত তীক্ষ্ণ স্বরের কথা ছুড়ে দিল প্রলয়। শুনেছি আপনি স্কুল শিক্ষক, আপনার থেকে এমন ব্যবহার আশা করা যায় না। গম্ভীর স্বরে প্রলয়ের বলা কথাটাই ভরকে গেলেন আজিজ মাস্টার। কিছু বলতে পারলেন না ঠিকই, কিন্তু আমতা আমতা করে করতে লাগলেন। আরেকজন বলে উঠল, বিয়ার কাম শেষ, শুনছিলাম আপনারা নাকি শহরে চলে যাবেন। অর্পণ বলল, হ্যাঁ চলে যাব, তাতে কি? এই অপায়া মায়ের লগে করে নিয়ে যাবেন, এরে আমরা আমাকে গ্রামের কিছুতেই রাখবো না। এবার মুখ খুললেন সাদাত মোড়ল। তিনি বললেন, আমাদের কথা মানা হয়েছে, আপনারা এখন আসতে পারেন। ভিড় কমতে শুরু করলো। ভূমিকে ছেলের বউ বানানোর ইচ্ছে দমন হলো নাজমার। মনে মনে তিনি বেশ বড়সড় ইচ্ছে পোষণ করেছিলেন, হোক মেয়েটা গরিব, তাতে কি? এত বছর ধরে মহুয়া ওনাদের বাড়িতে কাজ করছে, কখনো কোনো খারাপ উদ্দেশ্য উপলব্ধি করেননি তিনি, বরঞ্চ মহুয়া ওনার বেশ বিশ্বস্ত। ভূমি মেয়েটা বেশ শান্তশিষ্ট, একদম মহুয়ার কার্বন কপি। প্রথম থেকেই মহুয়াকে বোনের মতো দেখে এসেছেন নাজমা। ভূমিকে তিনি সেদিন প্রথম দেখলেও মনির কাছ থেকে সমস্ত খোঁজখবর আগে রেখেছিলেন। চুপসানো মুখ নিয়ে নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে রইলেন নাজমা। ওনার পাশেই একটা চেয়ারে ভূমি বসিয়ে রাখা হয়েছে। ভূমিকে মেয়ের পায়ের ব্যথা আগের তুলনায় বেড়েছে, দাঁতে দাঁত খিচে ব্যথাকে সংবরণ করছে মেয়েটা। মেয়েকে সামলে রেখেছেন মহুয়া। অর্পণ আর আরশ দাঁড়িয়ে রয়েছে প্রলয়ের পাশে। অর্পণ চেয়েও কিছু করতে পারল না, তার ভাই যেটা বলেছে সেটা করেই ছাড়বে, অ্যাট এনি কস্ট। অনেক কিছুই জানার রয়েছে অর্পণের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার ভাইয়ের দিকে। প্রলয় বুঝতে পেরে বলল, এখানে একটা কথাও না, আমি আজই ঢাকা ফিরতে চাই, সব ব্যবস্থা করো। অকপটে অর্পণ শুধালো, আর ভূমি? উনি এখন আমার দায়িত্ব, কথাটা ভুলে যাস না। বলে হন হন করে মোড়ল বাড়ির ভেতর চলে গেল প্রলয়। ভেতরে দাবিয়ে রাখা তুমুল ক্রোধ আর কিছুতেই দমন করা যাচ্ছে না। বড় বড় পা ফেলে সিঁড়ি ভেঙে দোতলা নিজেদের কাঙ্ক্ষিত কামরায় গিয়ে দুয়ার আটকে দিল প্রলয়। এক হাত দূরত্ব সাজিয়ে রাখা ফুলদানিটা সজোরে মেঝেতে ছুঁড়ে ফেললো। চোখের পলকে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ফুলদানিটা। রাগ হচ্ছে কিছুতেই কমছে না, আরও অনেক কিছুই ভাঙতে ইচ্ছে হলো, কিন্তু সে তো এই বাড়ির অতিথি হয়ে এমন আচরণ মোটেও ভদ্রতার পরিচয় দিচ্ছে না। সময় এসে ঠেকেছে ভর দুপুরে। দুর্বল শরীর নিয়ে এতটা সময় রোদের তপ্ততা সহ্য করে এক পর্যায়ে কাল রাতের মতো পুনশ্চ জ্ঞান হারালো ভূমি। সকালে অল্প কিছু খাবার খেয়েছিল বটে অচৈতন্য। ভূমিকে নিয়ে গিয়ে বৈঠকখানার সোফায় লম্বা করে শুইয়ে দেওয়া হলো। মেয়ের চোখে মুখে ক্রমাগত পানি ছিটিয়ে দিচ্ছে মহুয়া, তবুও মেয়েটার জ্ঞান ফিরছে না। উপায়ন্তর না পেয়ে ইরা ছুটে গেল তার ভাইয়ের কাছে। আরশ ছুটে এলো বৈঠকখানায়। অতিরিক্ত দুর্বল হয় এমনটা হয়েছে। আন্টি, আপনি কি ওকে সকালে খাওয়ার আর ওষুধটা খাইয়েছিলেন? শশব্যস্তভাবে মাথা উপচে নিচ ঝাঁকিয়ে মহুয়া বলেন, ওর একটু বিশ্রামের প্রয়োজন, ওকে ধরে যদি একটু ইরার ঘরে নিয়ে যেতে পারেন। আরশের কথা শেষ হবার পূর্বে প্রলয় সেখানে উপস্থিত হলো। সঙ্গে করে নিজের লাগেজ নিয়ে বেরিয়েছে। দেখে মনে হচ্ছে সে এখনই এখান থেকে চলে যেতে চাইছে। তাকে দেখা মাত্রই শাহাদাত মোড়ল অসহায় কণ্ঠে বললেন, মেয়েটার শরীর তো দুর্বল, আবারও জ্ঞান হারিয়েছে, বিকেলে রওনা দিলে হয় না? প্রলয় ঘাড় বাঁকিয়ে তাকালো ভূমির দিকে। অচৈতন্য অবস্থাতেও মেয়েটার কপাল কুঁচকে রেখেছে। এক পলক দেখে নিল প্রলয়, দমে গেল যেন। মহুয়া গিয়ে ভূমিকে ওঠানোর চেষ্টা করলেন, সঙ্গে সঙ্গে ব্যর্থ হলেন তিনি। প্রলয় কোনো কথা না বলে কোলে তুলে নিল ভূমিকে। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে ইরার ঘরের দিকে অগ্রসর হলো। পেছন থেকে দৌড়ে এসে ইরা তার ঘরের দুয়ার খুলে দিল। প্রলয় সন্তর্পণে বিছানায় শুয়ে দিল ভূমিকে। পেছন পেছন মহুয়া ছুটে এলেন। মেয়ের মাথায় কাজটায় গিয়ে বসলেন তিনি। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। ভূমির জ্ঞান ফিরেছে অনেকটা সময় আগে। অপরিষ্কার জামা কাপড় পাল্টে নাজমা একটা নতুন শাড়ি দিয়েছে ভূমিকে পরার জন্য। ইরা নিজেই শাড়িটা পরিয়ে দিয়েছে। মহুয়া নিজ হাতে মেয়েকে খাবার খাইয়ে দিয়েছেন। এরপর আর কোনো দিন সুযোগ হবে কিনা আল্লাহ মালুম। ভূমিকে হাত মুখ ধুয়ে কোচকাজ করিয়ে দিয়েছিল ইরা। বেশ কয়েকটা নতুন জামা কাপড় সঙ্গে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই ওরা বেরিয়ে পড়বে। ভূমি তার মাকে জড়িয়ে ধরে সামনে সমানে বিলাপের সুরে কাঁদছে। তোমাকে ছাড়া কি করে থাকবো আম্মা, আমি যে মরেই যাব। তুমি ওনাদের বারণ করে দাও, আমি কোথাও যেতে চাই না। বুকটা ধক করে উঠল মহুয়ার। মেয়েকে ছাড়া কি করে থাকবেন ভাবতেই বুকটা ছিঁড়ে যাচ্ছে। ও আম্মা, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না আম্মা, তুমি আমায় তাড়িয়ে দিও না আম্মা।
অতিরিক্ত কান্নার ফলে কপালে কিঞ্চিত ব্যথা অনুভব হচ্ছে ঠিকই, কিন্তু ভূমি সে ব্যথায় তোয়াক্কা করলো না। গলা ছেড়ে কাঁদছে মেয়েটা, মেয়ের কান্নার কাঁদছে মায়ের হৃদয়। মহুয়া মেয়ের হাতটা প্রলয়ের হাতে তুলে দিয়ে বললেন, আমি প্রতিদিনই বড্ড কোমল, বিয়েটা খুব খারাপ পরিস্থিতি হয়েছে, এর শাস্তি আমার মেয়েটার উপর যেন না পড়ে বাবা। আমার মেয়ের জন্য অবশ্যই তুমি একজন দায়িত্ববান জীবনসঙ্গী হবে। আমি এই ভেবে নিশ্চিন্ত হব যে আমার পরে ভূমিকে দেখে রাখার মতো মানুষের হাতে মেয়েটাকে পৌঁছেছে। এ দুনিয়া আমার মেয়েটাকে শান্তিতে থাকতে দেবে না। আমার জীবন যে জড়িয়ে রয়েছে ওর সঙ্গে, তুমি সব সময় ওর পাশে থেকো বাবা। আপনি চিন্তা করবেন না, এখন থেকে উনি আমার দায়িত্ব। আমি অবশ্যই নিজের দায়িত্ব কর্তব্য দুটোই খুব নিষ্ঠার সাথে পালন করব। একটা কাগজের টুকরা মহুয়ার দিকে বাড়িয়ে দিল প্রলয়, বলল, এটা আমার নাম্বার, আর বাড়ির ঠিকানা। মেয়েকে যখনই দেখতে ইচ্ছা হবে তখনই চলে আসবেন। আড়ালেই চোখ মুছে নিল মহুয়া। কালো রঙা গাড়িটা চলতে শুরু করলো। কান্নার বেগ বেড়েছে ভূমির, বুক চিরে কান্না পাচ্ছে তার। হুট করে জীবনটা এভাবে পাল্টে না গেলে হতো না। আর যে আম্মাকে কাছে পাবে না সে, মাথার ওপর আর থাকবে না আম্মার হাত। আম্মাকে একা ছেড়ে সে যে বহু দূরে চলে যাচ্ছে। আবার কবে দেখা হবে আম্মার সঙ্গে ভাবতে এবার শব্দ করে কেঁদে দিল ভূমি। হুট করে এমন কান্না করায় ভরকে গেল প্রলয়। পাঞ্জাবের পকেট থেকে রুমাল বের করে ভূমির দিকে এগিয়ে দিল। মেয়েটা নিল না। সে কি দেখতে পাচ্ছে না গম্ভীর লোকটা তাকে অশ্রু মোছানোর জন্য রুমাল এগিয়ে দিয়েছে, নাকি ইচ্ছে করে দেখতে চাইছে না? প্রলয় একটিবার তার বাম পাশে তাকালো। এরই মাঝে মেয়েটা পুনশ্চ জ্ঞান হারালো। ভেবে দীর্ঘশ্বাস ফেলল প্রলয়। আয়নায় সবটাই খেয়াল করলো অর্পণ। ইশারায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সেন্সলেস হয়ে পড়েছে আবার। চিন্তার কিছু নেই, অতিরিক্ত কান্না করার ফলে জ্ঞান হারিয়েছেন। 5.5 ঘন্টা রাস্তা অতিক্রম করে কালো রঙের গাড়িটা এসে থেমেছে মালঞ্চনীরের সামনে। গাড়ির ভেতর প্রবেশ করতে দারুণ প্রবেশদ্বার খুলে ভালো করে আটকে দিল। সেগুলো কাঠের কারুকাজ করা সদর দরজার কাছে। ঘরে ভাদ্র আলো জ্বলছে, অলিগলিতেও সোডিয়াম বাতি জ্বলছে। ঝিঝি পোকার ঝাড় বসেছে। সোডিয়াম আলোতে মালঞ্চনীর আবছা দৃষ্টিগোচর হচ্ছে, যার বহির্ভাগ শ্বেত রঙায় মোড়ানো। পুরোটা সময় প্রলয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে ভূমি। অচৈতন্য অবস্থাতে বুঝতেও পারেনি। আর পাশে ঢাল হয়ে বসেছে তার অর্ধাঙ্গ। গাড়িতে বসে ফ্যাল করে দেখছে চারিপাশটা। এদিকে অর্পণ দুটো লাকিস নিয়ে বড় বড় পা ফেলে বাড়ির ভেতর চলে গিয়েছে। গ্রামের ঝামেলা মেটে গেলেও বাড়ির ঝামেলা কি করে মেটাবে বুঝতে পারছে না অর্পণ। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। এদিকে প্রলয় বেশ চিন্তা শূন্য ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে তার কোনো চিন্তাই নেই পরবর্তী পদক্ষেপের ব্যাপারে। প্রলয় এসে গাড়ির দরজা খুললো, হাত এগিয়ে দিল ভূমির দিকে। কিছুটা ভরকে গেল, নিজেকে সামনে নিল ভূমি। কম্পিত কণ্ঠে বলল, আমি পারবো। আপনার পা শুকাতে সময় লাগবে, এমন অবস্থায় হেঁটে যেতে সমস্যা হতে পারে। ভূমিকে প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে তার পিঠে হাত রাখলো প্রলয়। থেকে কেঁপে উঠলো ভূমি। প্রলয়ের কাঁধে হাত রেখে শরীরের ভার ছেড়ে দিল সে। ভূমিকে কোলে তুলে নিল প্রলয়। এগিয়ে গেল বাড়ির ভেতর। সদর দরজা আগে থেকে খোলা রয়েছে। এতক্ষণে সবার বৈঠকখানে উপস্থিত। ভূমিকে কোলে করে নিয়ে বৈঠকখানে গিয়ে দাঁড় করালো প্রলয়। মেয়েটা যাতে পড়ে না যায় সেজন্য ভূমির বাহু ধরে রাখলো প্রলয়। সকলের দৃষ্টি ওদের দুজনের দিকে। মাধুরী এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আটসাট হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। এক প্রকার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন। মেয়েটার কপালে আর পায়ে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপরও ছোপ ছোপ রক্তের দাগ। মেয়েটার ফর্সা মুখে স্মৃতি চিন্তার ভাঁজ। পরনে তার কলাপাতা রঙের 8 শাড়ি। মাধুরী ওনার ছেলেকে শুধালেন, মেয়েটাকে? অকপটে স্বাভাবিক কণ্ঠে প্রলয় বললেন, আমার স্ত্রী। পা দুটো কেঁপে উঠলো মাধুরী। ছেলে যে এভাবে কাউকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেবে এটা তিনি কোচিংকালেও ভাবেননি। একটি মাত্র ছেলে ওনার। অনেক স্বপ্ন, অনেক আশা ভরসা ছিল ছেলেকে নিয়ে। কথায় আছে না, শখের পিঠের মাঝখানে কাঁচা। এই ব্যাপারে ঠিক তেমনটাই হয়েছে। রাগে দুঃখে কাঁদছেন তিনি। ফিরোজা কাছে এসে দাঁড়ালেন, মাধুরীর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলেন। আফসোসের সুরে মাধুরী বললেন, এ তুই আমার কি সর্বনাশ করলি প্রলয়? তোকে নিয়ে আমার কত স্বপ্ন ভরসা ছিল, তুই সব শেষ করে দিলি। প্রলয় কিছু বলল না। মা তো ভুল কিছু বলেননি, কিন্তু সেও যে অপারগ ছিল। অমন একটা মুহূর্তে বিয়ে করা ছাড়া কি বা করার ছিল তার? প্রলয়ের পাশে দাঁড়িয়ে থাকা ভূমিকে দেখে খুব বেশি হাইপার হয়ে উঠলেন মাধুরী। ফিরোজা ওনাকে শান্ত করার জন্য বললেন, ভাবি তুমি একটা শান্ত হও,
এবার তো তোমার প্রেশার বেড়ে যাবে। মাধুরী তো শান্ত হলেনই না, বরঞ্চ আরো উত্তেজিত হয়ে প্রলয়কে উদ্দেশ্য করে বললেন, কোন কুক্ষণে তুই গ্রামে গিয়েছিলিস? না তুই গ্রামে যেতিস, আর না এই সর্বনাশ তোর দ্বারা হতো। একটু থেমে মাধুরী পুনশ্চ বললেন, এই অর্পণ, তুই বল কি হয়েছিল? অর্পণ সকলের সামনে বসে কথা খুলে বলল। সবকিছু শুনে রেগে গেলেন মাধুরী, তেড়ে গেলেন ভূমি সমীপে। মায়ের রাত সম্পর্কে অবগত প্রলয় ভূমিকে নিজের আড়াল করে নিল। মাধুরী চেঁচিয়ে উঠলেন, এই মেয়েটা আমার ছেলেকে ফাঁসিয়েছে। অলক্ষী অপয়া মেয়ে, তোর জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল। আমার ছেলের সুন্দর ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগুলো। নীরবে অশ্রুবরণ করছে ভূমি। সেই সকাল থেকে একই কথা শুনতে শুনতে অতিষ্ঠ প্রায় প্রলয় সঙ্গ দিয়ে বলল,